যখনই জাস্টিস অমৃতা সিনহাকে এই বেঞ্চ দেওয়া হলো তখনই আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল হলো। সেখানে জাস্টিস অমৃতা সিনহাকে এই পুলিশের ডিটারমিনেশন দেওয়া উচিত নয় এই মর্মে প্রার্থনা করা হলো। তিনিই একমাত্র বলতে পারবেন কেন এই পরিবর্তন করেছে। বিচারপতিদেরকে সাহসী ভূমিকা নিতে হবে, বিচার করে বলতে হবে যে এটা মিথ্যে। জাস্টিস অমৃতা সিনহার ইন্ডিপেন্ডেন্স দিয়ে প্রশ্ন করে একটি মামলা, সেটা মামলাটা পেন্ডিং, এই মামলার নিষ্পত্তি হলো না। এই সময়কালে যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে জনমানসে একটা বার্তা পৌঁছায়। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ঠিক কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট উত্তাল হয়েছিল অমৃতা সিনহার এজলাসে একাধিক অর্ডারে কিংবা পর্যবেক্ষণে। ওনার ঘরে বিশেষ করে পুলিশি ইনঅ্যাকশন এই ধরনের মামলাগুলো চলছিল। কিছুদিন আগে বেঞ্চ বদল করে সেই এজলাসে মামলাগুলো আসার পরে ফের একবার বেঞ্চ বদল হলো, অর্থাৎ এই মামলা সংক্রান্ত বিষয়ে শুনবেন অন্য বিচারপতি। কেন এই বেঞ্চ বদল? উত্তাল সোশ্যাল নেটওয়ার্ক, এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী শামীম আহমেদ। আমরা প্রথমে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। সোশ্যাল নেটওয়ার্ক একাধিক মানুষ প্রশ্ন তুলছেন যে বিচারপতি করা হাতে এই শাসকের এই আইন ব্যবস্থাগুলো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিয়েছিলেন, হঠাৎ করে বেঞ্চ বদলের কারণটা কি? এই বিষয়টাকে কয়েকটা ভাগে ভাগ করে বললে সুবিধা হবে। সেটা হচ্ছে যে প্রথমেই বুঝে নেওয়া দরকার যে চিফ জাস্টিস অফ হাইকোর্ট বা চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট তিনি হচ্ছেন মাস্টার অফ রোস্টার। কে কোন বেঞ্চে কোন মামলা নেবেন তিনিই ঠিক করেন। ফলে এখানেও চিফ জাস্টিসই সিদ্ধান্ত নিয়েছেন যে এর পরবর্তীকালে এই পুলিশের সংক্রান্ত মামলা কে শুনবেন। কিছুদিন আগেই অমৃতা সিনহা পেয়েছিলেন, তার আগে জাস্টিস জয় সেনগুপ্ত এই ডিটারমিনেশন নিয়েছিলেন, এখন জাস্টিস রাজশ্রী ভরদ্বাজ নিচ্ছেন। যেটা দেখলাম আমরা খুব অল্প সময়ের মধ্যে এই বেঞ্চের বদল হলো। আরো একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে যখনই জাস্টিস অমৃতা সিনহাকে এই বেঞ্চ দেওয়া হলো তখনই আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল হলো। সেখানে জাস্টিস অমৃতা সিনহাকে এই পুলিশের ডিটারমিনেশন দেওয়া উচিত নয় এই মর্মে প্রার্থনা করা হলো। প্রাইমারিলি সেই মামলাটি ভেকেশন বেঞ্চে জাস্টিস কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ শুনানি করেছিলেন এবং মেনটেনেবিলিটি নিয়ে একটা প্রশ্ন উঠেছিল যে এই মামলা অচল। পরবর্তীকালে ভেকেশন বেঞ্চ রেগুলার বেঞ্চে পাঠায়, আর পরবর্তীকালে মামলার শুনানি হয়নি, ফলত মামলাটা এখনো পেন্ডিং। এখন চিফ জাস্টিস তিনি নিশ্চয়ই এই পরিবর্তন করতেই পারেন, যেটা প্রথমেই বললাম, কিন্তু যখন কিছু সিরিয়াস মামলা শুনছেন আর খুব অল্প সময়ের মধ্যে সেই সব মামলাগুলো শুনানি চলছে, বারবার বেঞ্চ পরিবর্তন হলে সেই সব মামলার পরিচালনার ক্ষেত্রে একটা অসুবিধা তৈরি হয়, ধারাবাহিকতাও নষ্ট হয় কিছুটা। নিশ্চয়ই, যদিও যে জজ দায়িত্বে আসছেন তাকে আবার ওই মামলা তার ভাবনা দিয়েই শুনতে হবে আইন মোতাবেক। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে একটা আদালতে মামলা হয়েছে তার ইন্ডিপেন্ডেন্স দিয়ে, তাহলে জাস্টিস অমৃতা সিনহার ইন্ডিপেন্ডেন্স দিয়ে প্রশ্ন করে একটি মামলা, সেটা মামলাটা পেন্ডিং, এই মামলার নিষ্পত্তি হলো না। এই সময়কালে যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে জনমানসে একটা বার্তা পৌঁছায়, সেটা খুব গুরুত্বপূর্ণ। এই যে আইন আদালত যা কিছু আছে সবকিছু এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনার জন্য, এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায় যে ভুল ত্রুটি হয় সেটাই বিচারালয়ে আমরা গিয়ে বিচার করার জন্য নিয়ে আসি, আর এর উপভোক্তা হচ্ছে সাধারণ মানুষ বা এই সমাজে প্রাণী গাছ যা আছে সবই। এখন যদি মানুষের এই বিচার ব্যবস্থা সম্পর্কে আস্থা চলে যায় তাহলে অ্যানার্কি তৈরি হবে। ফলে এই মতো ক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি দুটো জিনিস করণীয় ছিল বলে আমার মনে হয়েছে। এক, যিনি মামলাকারী, যে মামলা করেছিলেন সেই মামলা নিষ্পত্তির প্রয়োজন ছিল, যে আপনি যা বলছেন, যে অভিযোগ নিয়ে এসছেন সেই অভিযোগ অত্যন্ত গুরুতর অভিযোগ, এই অভিযোগটি সত্যি নয় বা সত্যি, তার নিষ্পত্তি হলো না। না হয়ে যখনই চেঞ্জ হলো তাহলে মানুষের কাছে একটা বার্তা যায় যে আপনি সিদ্ধান্ত নিতে কোথাও স্কেপ করলেন, নিজেকে কোথাও একটু সরিয়ে নিলেন, গুটিয়ে নিলেন। বিচারপতিদেরকে সাহসী ভূমিকা নিতে হবে, বিচার করে বলতে হবে যে এটা মিথ্যে।
আপনি যেহেতু কোনো বিচারপতি প্রোঅ্যাক্টিভ রোল প্লে করছেন, তিনি আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয়, সংবিধানের অধিকার যাতে মানুষের কাছে পৌঁছায়, তার জন্য একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করছেন। তাকে দমানোর জন্য রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমেই একটা লোক, যে শুনতে পাচ্ছি যে তৃণমূলের কর্মী বা তার সমর্থক, তিনি মামলা ফাইল করে দিচ্ছেন। তাহলে যে বার্তাটা যায় সেটা খুব গুরুত্বপূর্ণ। সেইখানে কিছু দায়িত্ব আমাদের উপরে বর্তায়, যারা বিচার ব্যবস্থার মধ্যে আমরা আছি, যারা আইনজীবী, যারা বিচারক, তারা সকলের। সেই দায়িত্ব আমরা পালন করতে পারলাম কিনা, সেই প্রশ্ন থেকে যাচ্ছে। একাধিক গুরুত্বপূর্ণ মামলা, মানুষ জানেন যে আপনি নিজেও বিধায়ক সোহমের বিরুদ্ধে যে অভিযোগ, সেই সংক্রান্ত মামলা লড়ছেন, ডানকুনি সহ একাধিক কিছুতে দিনের পর দিন আপনারা সওয়াল করেছেন, পুলিশ যেখানে ঠিকঠাক ভূমিকা নিতে পারেননি। অর্ধেকটা মামলা শোনার পর এই যে বদলে যাওয়া, এটা আইন ব্যবস্থার উপরে সাধারণ মানুষ একটা প্রশ্ন চিহ্ন তুলছেন। ঠিক কি এটা জনস্বার্থ মামলার চাপেই কি সরতে হলো বিচারপতি অমৃতা সিনহাকে? না, তাহলে ওই মামলাগুলোর এখন দিক নির্দেশ কিভাবে হবে? যিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, যেটা বললাম চিফ জাস্টিস অফ আওয়ার কোর্ট, তিনি একমাত্র বলতে পারবেন কেন এই পরিবর্তন করেছে। আমরা আমাদের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে আমরা বিশ্লেষণ করছি এবং বলছি যে কি হলে আরো ভালো হতো। কিন্তু তিনি কেন সিদ্ধান্ত নিয়েছেন সেই যে বিচার করার জায়গাটা আমি নেই। আমি যেটা বলতে পারি যে একজন আইনজীবী হিসেবে, একজন এই সমাজেরই সদস্য হিসেবে, যে সমাজের কাছে কোনটা করলে সঠিক বার্তা যেত আর কোনটা না করলে ভালো হতো সেটা বলতে পারি। হ্যাঁ, এখন যিনি বিচারের দায়িত্বে আছেন তিনি বিচার করবেন, তার কাছেই আমাকে যেতে হবে, এটাই নিয়ম। হ্যাঁ, এবং এক একজন বিচারক এক এক রকম ভাবে বিচার করেন। কিন্তু 2012 সালে আমার মনে আছে যে সুপ্রিম কোর্ট একটা রিমার্কেবল জাজমেন্ট দেয়, সেখানে আইনজীবীদের দায়িত্ব এবং কর্তব্য এবং একজন বিচারকের দায়িত্ব খুব উল্লেখযোগ্যভাবে সেখানে উল্লেখ করেছেন যে একজন বিচারকের দায়িত্ব হচ্ছে সত্যকে উদ্ঘাটন করা। তাহলে সেই ভূমিকায় এই সমস্ত বিচারকরা আছেন কিনা, আর সেই ভূমিকা থাকতে গেলে আরো কি করণীয়, এগুলো নিয়ে ভাবনার প্রয়োজন আছে, যাতে বিচার ব্যবস্থাকে আরো বেশি লাইভলি করা যায়। লাইভলি করার কথা যখন বলছেন, তখনই দেখা যায় সুপ্রিম কোর্টে গিয়ে মামলা 12 বার পিছিয়েছে। ডেট হয়েছে 25শে জানুয়ারি, সম্ভবত জানুয়ারি মাসে পরের বছর এসএসসি মামলা 12 বার পেছোচ্ছে। সাধারণ মানুষের এই দীর্ঘসূত্রিতা নিয়ে একটা প্রশ্ন, কেন সুপ্রিম কোর্ট 12 বার এই স্ট্যান্ডটা নিচ্ছে? আসলে আপনারা দেখবেন অর্ণব গোস্বামীর মামলা রাত্রেবেলা শুনানি হচ্ছে, আবার জেএনইউ যে ছেলেটি বন্দী আছে, নামটা ভুলে যাচ্ছি, উমর খালিদ, তার মামলা এত বছর ধরে শুনানি হচ্ছে না। আমরা দেখেছি আমাদের হাইকোর্টেও, সুপ্রিম কোর্টেও বা অন্যান্য রাজ্যের হাইকোর্টেও এই অভিযোগটা থেকেই যাচ্ছে যে যেখানে কোনো কন্ট্রোভার্সি আছে, যেখানে আইন মেনে রাষ্ট্র ব্যবস্থাকে বিরুদ্ধে হয়তো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে হবে, সেই সব কিছু মামলা ডিলেড হয়। এখন কেন ডিলেড হয়, যারা বিচার ব্যবস্থায় অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্বে আছেন তারাই এই ব্যাখ্যা দিতে পারবে। আপনি আইনজীবী হিসেবে, আমি আইনজীবী হিসেবে আমি বলবো যে যেসব গুরুত্বপূর্ণ মামলা আছে, সেই সব গুরুত্বপূর্ণ মামলার যারা বিচারক আছেন, এই বিচার ব্যবস্থার দায়িত্বে যারা আছেন, তাদেরকে বাড়তি গুরুত্ব দিয়ে সেই সব মামলার দ্রুত শুনানির ব্যবস্থা করা উচিত। আপনার মনে হয় সুপ্রিম কোর্ট? এবং আমি বলছি আমাদের রাজ্যে আমার মামলা পেন্ডিং আছে, আমার বার্তা দিতেই হচ্ছে যে পিএসসি তে সে সাদা খাতা জমা দিয়ে ডাব্লিউবিসিএস অফিসার, যদি ঘটনার এই অভিযোগ নিয়ে মামলা হয়েছে, যদি ঘটনা সত্যি হয়, সত্যি প্রমাণ হয়, তাহলে এখান থেকে 5 বছর পরে যদি সেই মামলার বিচার হয়, তাহলে এই 5 বছর সময়কালে এই যে ব্যবস্থাপনার এই যে অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্বে উনি কাজ করে গেলেন, তাহলে একজন অযোগ্য লোককে কাজ করলেন, সমাজের দায়িত্বে ছিলেন তিনি, রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে ছিলেন তিনি। তাহলে তিনি নিঃসন্দেহে একজন অযোগ্য লোক যখন এই ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন, তিনি আরো কিছু ভুল কাজ করে যাবেন, তার একটা ফলাফল সমাজের দিকে যাবে। তাহলে সেই বিচার ব্যবস্থা যদি ডিলেড হয়, তাহলে আসলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়। তাই এই ধরনের গুরুতর মানে এরকম অনেক বিষয় আছে, যেমন আমরা বলেছি যে ডিসপ্রপোর্শনাল অ্যাসেটস অফ দা এমএলএস এমপিস, দীর্ঘদিন ধরে আমাদের হাইকোর্টে মামলা পেন্ডিং, যেখানে আমরা দেখিয়েছি যে একটা হিউজ ইনকাম বেড়ে গেছে যারা শাসক দলের নেতা মন্ত্রীরা আছে, সেই মামলা শুনানি হচ্ছে না। এইরকম মানে উদাহরণ দিলে শেষ করা যাবে, এরকম প্রচুর গুরুত্বপূর্ণ মামলা আছে
যে মামলা সুপ্রিম কোর্টও পেন্ডিং, আমাদের হাইকোর্টও পেন্ডিং। আপনার মনে হয় সুপ্রিম কোর্টকে কিছু ক্ষেত্রে অনেক সাহসী হওয়া উচিত ছিল, অন্তত এসএসসির মতো? সুপ্রিম কোর্টকে আমি বলছি যে সমস্ত বিচার ব্যবস্থা যারা আছেন দায়িত্বে, বিচারকদের, তাদেরকে তো সাহসী হতে হবে, তাদের তো বাড়তি মেরুদণ্ড থাকতে হবে। সুপ্রিম কোর্ট বলছে সুপ্রিম কোর্টের উপরে আর কোথাও যাওয়ার জায়গা নেই, তারাই যদি পিছিয়ে যায় এবারে সেই ঠিকই তো, সেটাই আমি বলার চেষ্টা করছি। বিচার ব্যবস্থায় যিনি আছেন তাদেরকে অনেকগুলো জিনিস মাথায় নিতে হবে, যে তারা আগামী দিনে কিছু পাবেন না, তারা শুধুমাত্র বিচার দেওয়ার ব্যবস্থাদের জন্যই এই দায়িত্বে আছেন। মানে নিঃস্বার্থ সর্বস্ব ত্যাগ করে একটা মানুষ যখন নিঃস্বার্থভাবে সমাজের কাজে ব্রত হতে পারেন, তখনই তিনি বিচারক হতে পারেন। আর যদি তার কোথাও কোনো স্বার্থ মাথার মধ্যে প্লে করে, সেটা শাসন ব্যবস্থার পক্ষে হতে পারে বা বিপক্ষে হতে পারে, তাহলে কিন্তু বিচার নিরপেক্ষ হলো না। ফলে যে কোনো বিচারককে অনেক বেশি সাহসী হতে হবে, দক্ষ হতে হবে, আইন সম্পর্কে অনেক সম্যক ধারণা থাকতে হবে, সমাজ ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এই সবকিছু নিয়ে একজন যোগ্য বিচারককে আমরা পেতে পারি। এখন যোগ্যতার নিরিখে আমি এখানে বসে বিচার করতে পারি না, কারণ তারা একটা কলেজিয়াম করে তারা জজ হয়ে আসেন, ধরেই নেওয়া হয় তারা সবাই যোগ্যতার মাপকাঠিতে পাস করেছেন এবং জজ হয়েছেন। কিন্তু মানুষ যারা বিচার করার জন্য বসে আছেন, সাধারণ মানুষ সমাজের, তারা দেখতে চাইছেন যে আপনি বিচারটা সঠিকভাবে দিচ্ছেন কিনা। যদি সেই মানুষের কনফিডেন্স ফেরানো যায়, যদি আত্মবিশ্বাস ফেরানো না যায় বিচার ব্যবস্থার প্রতি, তাহলে বিচারক হিসেবে আপনি ব্যর্থ হলেন। না, কোথাও মুখ্যমন্ত্রী বিচারপতি তিনি এত কথা বলেছেন, জনগণের টাকায় মায়না হয় থেকে শুরু করে একাধিক কথা। পাশাপাশি কালকে উনি বললেন সুপ্রিম কোর্ট বা কোথাও কারোর চাকরি যাবে না, যে রায় চলছে সেখানে সাংবিধানিক প্রধান হিসেবে চাকরি যাবে না। প্রশ্ন উঠবে, সুপ্রিম কোর্টের রায় কি উনি জানেন? আসলে বিচার ব্যবস্থা যখন কোনো বিষয় চলছে, সেই বিষয় নিয়ে কোনো মন্তব্য করা জুডিশিয়াল প্রসেসে ইন্টারভিন করার শামিল হয়ে যায়। আমার মনে আছে সেই সময় সেন ছিলেন আমাদের চিফ মিনিস্টার, সেই সময় এরকম একটা কন্টেম্প্ট হয়েছিল 50s এর, প্রফুল্ল সেন। তো সেই সময় এই ধরনের একটা মামলা হয়েছিল যে চিফ মিনিস্টার ইন্টারভেন করছেন কিনা জুডিশিয়াল প্রসেসের মধ্যে। আমাদের হাইকোর্টই কগনিজেন্স নিয়েছিলেন, সুমোটো কগনিজেন্স নিয়েছিলেন, ক্রিমিনাল কন্টেম্প্ট রুল ইস্যু করেছেন। তো এইসব ইতিহাস আমাদের আছে, এইসব বিচার ব্যবস্থা আমরা পেয়েছি। এখন যারা বিচার ব্যবস্থা দায়িত্বে আছেন, মমতা ব্যানার্জির বিভিন্ন মন্তব্য নিয়ে আমরা কোর্টের ব্যবস্থা হয়েছে, এর আগে কোর্ট নিয়েছেন, কিন্তু তার বিচারকে আরো বেশি মানে শীঘ্র করা, দ্রুত নিষ্পত্তি করা, সেইখানে কোথাও গিয়ে স্লোথ হয়ে যায়। আমরা দেখেছি জাস্টিস মান তার ঘর ঘেরাও করেছে, পোস্টারিং হয়েছে, কন্টেম্প্ট রুল ইস্যু হয়েছে, সবই হলো, তার বিচার আর হয়তো হচ্ছে না, স্লোথ করে দেওয়া। কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না বিচারপতিরা? এই প্রশ্ন সাধারণ মানুষ উঠছে, এটা তো আপনাদের। সেটাই তো বলছি, এই বিচার যদি দ্রুত নিষ্পত্তি না করতে পারি, তাহলে আসলে জনমানুষে বিচার ব্যবস্থার উপরে আস্থাটা হারিয়ে যাবে। তাতে ক্ষতি হবে, এই বিচার ব্যবস্থার ক্ষতি হবে। এটা সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, আসলে সংবিধানের যে অধিকার, সংবিধানের উপরে যে মানুষের আস্থা, সেটা হারিয়ে যাবে। এই সংবিধান মানুষের সংবিধান, তাই এই সংবিধানের উপরে মানুষের যদি আস্থা থাকে, বিচার ব্যবস্থা যে লাস্ট রিসর্ট, সেটা দায়িত্বে যারা আছেন তাদের প্রত্যেককে সমানভাবে দায়িত্ব নিতে হবে। সে আইনজীবী হতে পারে, সে বিচারক হতে পারে, যাতে মানুষের বিচার ব্যবস্থা আস্থা না হারায়। কিন্তু কতটুকু আস্থা থাকছে এই প্রশ্ন মানুষই তুলছেন, যখন একটা নির্দিষ্ট মামলা পিছিয়ে যাচ্ছে, বারবার পিছিয়ে এখন পরের বছর শুনানি হবে। শুধু তাই নয়, এসএসসির মতো সাবজেক্ট বারংবার পিছিয়ে যাচ্ছে। কেন বিচার ব্যবস্থা দ্রুত দীর্ঘসূত্রিতা ফেলে রেখে দ্রুত অ্যাকশন নিচ্ছে না, প্রশ্ন আইনজীবী মহলেও। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।